সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব প্রমথনাথ বিশির লেখা গল্প গদাধর পণ্ডিত। প্রমথনাথ বিশি জন্ম 1901 সালে এবং 83 বছর বয়সে 1985 সালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ এবং অধ্যাপক। তিনি পর্যায়ক্রমে বিধানসভা ও রাজ্যসভার সদস্যও ছিলেন। বীরবল ছদ্মনামে তিনি সাহিত্য জগতে বেশি পরিচিত। ঐতিহাসিক উপন্যাস, ভূতের গল্প, থ্রিলার গল্প সব ধরনের সাহিত্যেই তিনি সমান দক্ষ। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল এবং ভিডিও লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করলে আরও অনেক নানা স্বাদের গল্প উপন্যাস নিয়ে হাজির থাকার অঙ্গীকারবদ্ধ হতে পারি। শুরু করছি গল্প গদাধর পণ্ডিত। নরেশচন্দ্র পাটের হাকিম হইয়াছে। জোড়াদিঘি গ্রামে তাহার অফিস। চাকরিটি পাইয়া তাহার ভরসা হইয়াছিল কলিকাতায় না হোক কোনো জেলা শহরে সে থাকিতে পাইবে। কিন্তু এমন তাহার ভাগ্য যে জেলা তো দূরে থাকুক, মহকুমাতে থাকাও ঘটিয়া উঠিল না। একেবারে গ্রামে আসিয়া বসিতে হইল। গ্রামে থাকিবার হুকুম পাইয়া তাহার কলিকাতাবাসী মন দুশ্চিন্তাগ্রস্ত হইয়া উঠিল। এমনকি একবার চাকরিতে ইস্তফা দিবার কথাও চিন্তা করিয়া ফেলিল। কিন্তু বন্ধু ও আত্মীয় স্বজনের উৎপাতে কোনো সৎকার্য করিবার কি উপায় আছে? তাহারা বুঝাইল সরকারি চাকরি হেলায় হারাইবার বস্তু নয়। বিশেষ করিয়া চিরকালই যে তাহাকে গ্রামে থাকিতে হইবে এমন নয়। চাকরি পাকা হইলেই চেষ্টা চরিত্র করিয়া শহরে ট্রান্সফার হইলেই চলিবে, এমন কত হইয়াছে। তাছাড়া গ্রামে থাকিবার কতকগুলি সুবিধাও আছে, যেমন অনেক জিনিস খুব সুলভ আর অনেক জিনিস আদৌ মেলে না। কাজেই সেসব কিনিয়া বৃথা অর্থব্যয় করিতে হয় না। আর গ্রামে সেই একমাত্র সরকারি চাকর, কাজেই অখণ্ড সম্মান ভোগ করিতে পারিবে। শহরে পাটের হাকিমকে চেনে কে? এই সব যুক্তির তাড়নায় আর প্রয়োজনের তাড়াতেও বটে নরেশচন্দ্র জোড়াদিঘিতে গিয়া কাজে যোগ দেওয়া স্থির করিয়া ফেলিল। ইহা ছাড়া আরও একটা কারণ ছিল, যাহা তাহার বন্ধুবান্ধবেরা জানিত না, কিন্তু পাঠকের জানিতে বাধা নাই। নরেশচন্দ্র অল্প বয়স হইতেই আদর্শবাদী। স্কুলে পড়িবার সময়ে সে আচার্য প্রফুল্লচন্দ্রের বক্তৃতাদি শুনিত ও কাগজে পড়িত। তখন হইতেই সে স্থির করিয়াছিল যে গ্রামে গিয়া দেশের উন্নতি করিবে। কলেজে ঢুকিয়া রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ পড়িয়াছে, গান্ধীজির হরিজন নিয়মিত পড়িত। কাজেই স্কুলের আদর্শবাদ বয়সের সঙ্গে সঙ্গে বাড়িয়াছে বই কমে নাই। কিন্তু অবশেষে সত্য সত্যই একদিন যে তাহাকে গ্রামে যাইতে হইবে, তাও আবার পাটের হাকিম হইয়া, ইহা স্বপ্নাতীত ছিল। কলিকাতায় থাকিয়া গ্রামের উন্নতি, এই ছিল তাহার স্বপ্ন। হঠাৎ তাহার মনে হইল বিধাতা পুরুষ নিতান্ত কৃপাপরবশ হইয়াই গ্রামে তাহার চাকরি করিয়া দিয়াছেন। গ্রামের ও নিজের উভয়েরই উন্নতি হইবে। এক ঢিলে দুই পাখি, প্রবাদের বাহিরেও মরে। এমন সময় সে শহর হইতে তাহার বাল্যবন্ধু অভয় কুমারের এক পত্র পাইল। অভয় কুমার লিখিয়াছে যে সে আজ কয়েক বৎসর সেখানে স্কুলের সাব ইন্সপেক্টর রূপে রহিয়াছে। শহরের অধীনেই জোড়াদিঘি গ্রাম। এই পথ ছাড়া জোড়াদিঘিতে যাইবার উপায় নাই। কাজেই নরেশ যেন আগে এখানে আসিয়া তাহার বাসায় ওঠে, তারপরে জোড়াদিঘিতে যাইতে পারিবে। অভয় কুমারের পত্র পাইয়া নরেশ অনেকটা আশ্বস্ত হইল। তাহা হইলে নিতান্ত সে জলে পড়বে না। আর অভয় বাল্যকাল হইতেই বাস্তববাদী। সব দিক দিয়াই সে ছিল আদর্শবাদী নরেশের বিপরীত। নরেশ বুঝিল বিদেশে নির্ভর করিবার মতো একটা লোক পাইবে। সংসার পটুতা বিষয়ে আদর্শবাদীরা বাস্তববাদীদের উপর নির্ভর করে, মনে মনে তাহাদের ঈর্ষা করে। ওইখানেই বাস্তববাদের জিত। জোড়াদিঘিতে আসিয়া নরেশচন্দ্র একেবারে মুশড়িয়া গেল। এতদিন সে সাহিত্যের ত্রিশিরা কাঁচের ভিতর দিয়ে পল্লীকে দেখিত। পল্লী বড়ই মনোরম লাগিত। এবারে প্রথম
বাস্তবে পল্লী দেখিল। সাহিত্যের বর্ণনার সঙ্গে যাহার কোনো মিল নাই। তাহার আরও ধারণা হইয়াছিল, সে যখন পল্লীর প্রতি সহানুভূতি লইয়া আসিতেছে, পল্লীবাসীরা তাহাকে 2 হাত মেলিয়া আলিঙ্গন করিয়া লইবে। কিন্তু তেমন কিছুই ঘটিল না। এই সাহেবী পোশাকধারী ইংরেজি শিক্ষিত বিদেশি যুবককে গ্রামের লোক এড়াইয়া চলিতে লাগিল। দূর হইতে লোকে তাহাকে সেলাম করে, কিন্তু তাহাতে প্রাণের টান নাই। সরকারি চাকুরির মোহ মাত্র আছে। এমন যে হইবে বন্ধু অভয়কুমার ইঙ্গিতে বলিয়াছিল, কিন্তু আদর্শবাদী নরেশ তাহা বিশ্বাস করে নাই। গ্রামের জমিদারের বৈঠকখানা বাড়িতে সে আশ্রয় পাইয়াছে। জমিদারবাবু কলিকাতায় থাকেন, কাজেই বৈঠকখানায় তাহার একাধিপত্য। কলিকাতায় থাকিতে গ্রামের যে বর্ণনা পাইয়াছিল, তাহার কতক অংশ সত্য বলিয়া বুঝিল। খাদ্যবস্তু এত যে সুলভ হইতে পারে, সে ধারণা তাহার ছিল না। কাজ তাহার সামান্যই। অধিকাংশ সময় সে বই ও খবরের কাগজ পড়িয়া কাটাইয়া দেয়। গল্পগুজব করিবার বা আড্ডা দিবার মতো লোকের সঙ্গে এখনও তাহার আলাপ হয় নাই। একদিন সকালে সে বসিয়া আছে, এমন সময়ে একটি লোক তাহার কাছে আসিয়া উপস্থিত হইয়া মাথা হইতে একটা ঝুড়ি নামাইয়া সাষ্টাঙ্গে প্রণিপাত করিল। লোকটি বৃদ্ধ, শরীর কৃশ, মাথা ভরা টাক, পরনে মলিন একখানি খাটো ধুতি। লোকটি প্রণিপাত সারিয়া উঠিয়া হাত জোর করিয়া বলিল, হুজুরের জন্য কিছু তরকারি এনেছি। নরেশ দেখিল ঝুড়ির মধ্যে কুমড়ো, লাউ, বেগুন প্রভৃতি আনাজ। নরেশ বলিল, তা বেশ করেছ, এর দাম কত? বৃদ্ধ মৃদু হাসিয়া বলিল, এ আমার ক্ষেতের তরকারি, দাম আর কি, তাছাড়া হুজুরের কাছে থেকে কি দাম নিতে পারি? বিস্মিত নরেশ বুঝিতে পারিল না এই অনুগত লোকটি কে। সে শুধাইল, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বৃদ্ধ বলিল, হুজুরকে আমি খুব চিনি। আপনি মহামান্য ইন্সপেক্টর শ্রীল শ্রীযুক্ত অভয়কুমার রায়ের বন্ধু। হুজুর, আমি এখানকার পাঠশালার হেড পণ্ডিত। এতক্ষণে নরেশের মনে পড়িল, অভয়কুমার তাহাকে এখানকার পাঠশালার কথা বলিয়াছিল বটে। অভয় তাহাকে বলিয়া দিয়াছিল, পাঠশালার প্রতি একটু দৃষ্টি রাখিও, হেড পণ্ডিত বেজায় ফাঁকিদার। সে আরও বলিয়াছিল, গ্রামের উন্নতি করিবার আশা ছাড়িয়া দাও, ওসব তোমার আমার কর্ম নয়। যদি পাঠশালার পণ্ডিতটাকে একটু শাসনে রাখিতে পারো, তবেই অনেক করা হইবে। নরেশ শুধাইয়াছিল, পাঠশালার পণ্ডিত তাহাকে মানিবে কেন? অভয় বলিয়াছিল, আরে তুমি যে সাহেবী পোশাক পরো তাহাই যথেষ্ট। বিশেষ সে যখন জানিবে যে তুমি আমার বন্ধু, তখন আমার চেয়ে তোমাকে বেশি করিয়া মানিবে। নরেশ দেখিল তাহার কথাই সত্য। সে পাঠশালার সন্ধান লইবার আগেই পাঠশালা তাহার সন্ধান করিয়া লাউ এবং কুমড়ো লইয়া ভেট করিতে আসিয়াছে। নরেশ বলিল, পণ্ডিত মশাই, এসব তো আমি নিতে পারি না, এ যে প্রকারান্তরে ঘুষ নেওয়া। এরকম কথা পণ্ডিত জীবনে প্রথম শুনিল। সে একেবারে বসিয়া পড়িল, হাত জোর করিয়া বলিল, হুজুর, ঘুষ দেওয়া বেআইনি একথা আমি জানি, কিন্তু লাউ কুমড়ো কোনো কালেই ঘুষ নয়। বিশেষ সবাই এসব জিনিস নিয়ে থাকেন। নরেশ বলিল, কিন্তু এত হাঙ্গামা করিবার দরকার ছিল কি? আমার প্রয়োজন অতি সামান্য, আর এসব তো এখানে খুব সস্তা। পণ্ডিত সপ্রতিভভাবে বলিল, সেজন্যই তো এনেছি হুজুর, দামি জিনিস দেওয়ার মতো কি আমার অবস্থা? এই সূত্র অবলম্বন করিয়া সহজেই পণ্ডিতের আর্থিক অবস্থার কথা আসিয়া পড়িল। নরেশ বলিল, আপনি বসুন। এই বলিয়া সে একটা মোড়া দেখাইয়া দিল, কিন্তু পণ্ডিতকে কিছুতেই বসাইতে পারিল না। পণ্ডিত ক্রমাগত বলে, হুজুর আমার অন্নদাতা, পিতৃতুল্য, তাহার সম্মুখে কি বসিতে পারি? নরেশ শুধাইল, পণ্ডিত মশাই, আপনার স্যালারি কত? এখন স্যালারি কথাটা পণ্ডিত কোনো জন্মে শোনে নাই, কি উত্তর দিবে? নরেশ তাহার অজ্ঞতা বুঝিতে পারিয়া ব্যাখ্যা করিয়া শুধাইল, আপনি পান কত?
পণ্ডিত বলিল, হুজুর 4 টাকা। 4 টাকা? ব্যাপারটা পুরোপুরি বুঝিতে না পারিয়া নরেশ শুধাইল, মাসে? পণ্ডিত বলিল, মাসে আর পাই কই হুজুর, 5-6 মাস অন্তর টাকা আসে, এবারে তো 11 মাস বাকি পড়েছে। 4 টাকা বেতন, তার আবার 11 মাস বাকি? নরেশের মাথা ঘুরিতে লাগিল। তাহার মনে হইল বৈঠকখানার কড়িকাঠ ফাঁক হইয়া তাহার যত সদিচ্ছা ও গ্রামোন্নয়ন স্পৃহা সোজা নির্বাণ লোকের দিকে প্রস্থান করিল। নরেশ এবারে পুছিল, তবে আপনার চলে কি করে? পণ্ডিত বলিল, এই ক্ষেত খামার করে, লাউ বেগুন লাগিয়ে। ক্ষেত খামারের কথাটা নরেশের মন্দ লাগিল না, কারণ আচার্য প্রফুল্লচন্দ্র বাঙালিকে এই পরামর্শ বহুবার দিয়েছেন। কিন্তু পড়া কখন হয় তাহার সমাধান তো আচার্যদেবের বক্তৃতায় নাই। কাজেই সে পুছিল, ক্ষেত খামার করা মন্দ নয়, কিন্তু পাঠশালার কাছে অসুবিধা হয় না? পণ্ডিত বলিল, পাঠশালার কাজে অসুবিধা? পাঠশালা আছে বলেই তো সুবিধা হয়, ছেলেগুলোকে নিয়ে লেগে যাই। তবে পড়ান কখন? ওই কাজ করতে করতে। যেমন ধরুন, শশার মাচায় অনেক শশা ফলেছে, আমি বললাম, ওরে নন্তু, দেখ তো কটা শশা। নন্তু গুনে এলো, 3 আর 4 7, আর 5 12, আর 8 20। যোগ শিক্ষা হলো। আবার ধরুন, যেদিন শশা তুলতে হবে সেদিন বিয়োগ শিক্ষা হলো। 20টা শশার মধ্যে 12টা তোলা হলো, থাকলো 8টা। দেশজ কিন্ডারগার্ডেনের নমুনা পাইয়া নরেশ কৌতূহলী হইয়া উঠিল। পুছিল, আর গুণ ভাগ? পণ্ডিত হাসিয়া বলিল, ততদিন কোনো ছাত্রই পাঠশালায় থাকে না, তার অনেক আগেই পাঠশালা ছেড়ে নিজের ক্ষেত খামারে লেগে যায়। আপনার এই পড়াবার রীতি ইন্সপেক্টর সাহেব জানেন? বিলক্ষণ। সেবারে যখন আমি শশার ক্ষেতে যোগ শিক্ষা দিচ্ছিলাম, হুজুর হঠাৎ সাইকেল করে এসে উপস্থিত, অমনি বিয়োগ শিক্ষাও দিলাম। 33টা শশার মধ্যে 23টা তুলে হুজুরকে ভেট দিলাম। হুজুর সে কি খুশি! এই পর্যন্ত বলিয়া একটু থামিয়া বলিল, হুজুর একদিন পাঠশালায় পায়ের ধুলো দেবেন। নরেশ বলিল, অবশ্যই একদিন যাব, কিন্তু আমার মনে হয় যে আপনি কর্তব্যকার্যে অবহেলা করছেন। নরেশের কথার সমক মর্ম বুঝিতে পারিলে পণ্ডিত হয়তো কাঁদিয়া ফেলিত, কিন্তু কি যে তাহার কর্তব্য এবং কিভাবে যে সে তাহা অবহেলা করিতেছে বুঝিতে না পারিয়া হুজুরকে পাঠশালা দর্শনের জন্য বারংবার অনুরোধ করিয়া সে প্রস্থান করিল। পণ্ডিতের সঙ্গে কথাবার্তা বলিয়া নরেশের মোহ যবনিকার এক প্রান্ত কিঞ্চিৎ ফাঁক হইয়া গিয়াছিল বটে, কিন্তু তৎসত্ত্বেও তাহার বারবার মনে হইল লোকটা জাতি গঠন কার্যে বিষম অবহেলা করিতেছে, ইহার একটা ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু একবারও তাহার মনে হইল না যে কাজের মাসিক বেতন 4 টাকা এবং তাহাও 11 মাস বাকি পড়ে, সে কাজের অবহেলার অভিযোগ একেবারে অচল। তাই কেহ অভিযোগও করে না, মাহিনাও মিটায় না। অনেক দিন হইল একটা বোঝাপড়া হইয়া গিয়াছে। শূন্য উদরের উপর কাহারও দাবি নাই, সে দাবি যতই না কেন মহৎ হোক। বাজারের কাছে ছোট একখানি 4 চালা ঘরে গদাধর পণ্ডিতের পাঠশালা বসিয়াছে। 4 চালাখানা ঘর জীর্ণ, মেঝে কাঁচা, বেড়া ভাঙা, তারই মধ্যে কোনো রকমে 3টে ভাগ। একদিকে চিনি, বাতাসা, গুড় প্রভৃতির ছোট একখানা দোকান, সেখানে গদাধর পণ্ডিত উপবিষ্ট। হাঁটু পর্যন্ত ধুতি, কাঁধের উপরে একখানা গামছা, গলায় মলিন উপবীত, হাতে একখানা ছড়ি। সেই ছড়িখানাই বোধ করি পণ্ডিতের পাঠশালার রাজদণ্ড, কিন্তু সেখানা দিয়ে যে কেবল ছাত্রতাড়না চলে এমন মনে করিলে ভুল হইবে। ছাত্রতাড়নায় অবশ্য সেটা লাগে, কিন্তু এখন দোকানের মাছি তাড়াইবার কাজে নিযুক্ত। গদাধর বসিয়া দ্বীপ্রাহরিক নিদ্রার আমেজে ঢুলিতেছে, আর মাঝে মাঝে অনুচ্চস্বরে বলিতেছে, পড় পড়। যাহাদের উদ্দেশ্যে এই উপদেশ উচ্চারিত তাহারা গুটি 8-10 বালক মাঝখানের ঘরে হুটোপাটি করিতেছে।
তৃতীয় ঘরটায় কয়েকটা গরু বসিয়া রোমন্থন কার্যে নিরত। পাঠশালার অদূরে বিখ্যাত নেই সেই শশার মাচা, সেখানে ছাত্ররা যোগ বিয়োগ শিক্ষা পাইয়া থাকে। একদিন দুপুরবেলা নরেশচন্দ্র পাঠশালা পরিদর্শন করিতে আসিয়া উপস্থিত হল। তাহাকে দেখিয়া গদাধর শশব্যস্তে উঠিয়া পাশের দোকান হইতে একটা মোড়া আনিয়া দিয়া বলিল, বসুন হুজুর। তারপর হাত জোর করিয়া বলিল, একেবারে খবর না দিয়ে। নরেশ বলিল, ইচ্ছে করেই খবর না দিয়ে এসেছি, কীরকম কাজ চলে দেখবার জন্য। তারপর দোকানখানার দিকে চাহিয়া বলিল, এ কি, দোকানও চালান নাকি? গদাধর পণ্ডিত বলিল, আজ্ঞে না চালিয়ে করি কি, ছেলে মেয়েতে 4টি, বিশেষ এতে ছেলেদের মন কিয়া শের কিয়া শিখবার সাহায্য করে। কই আপনার ছাত্র সব কই? পণ্ডিত হাঁকিয়া উঠিল, ওরে নন্তু, গদা, রতা, পলতা, সব কোথায় গেলি? হুজুর এসেছেন যে, সেলাম করে যা। কিন্তু পণ্ডিতের আদেশ সত্ত্বেও কেহ আসিল না। আসিবে কে? ছাত্রের কেহই নাই। পণ্ডিত বলিল, হুজুর সবাই ছিল, আপনার সাহেবী পোশাক দেখে সব ভয়ে পালিয়েছে। দূর দূর দূর। শেষোক্ত সাবধানবাণী একটি কুকুরের প্রতি। নরেশ বলিল, ও ঘরটাতে আবার গরুও ঢুকিয়েছেন দেখছি। গদাধর হাসিয়া বলিল, ঠিক তা নয়, আমরাই গরুর ঘরে ঢুকেছি। তারপরে ব্যাখ্যা করিয়া বলিল, পুরনো পাঠশালা ঘরখানা ও বছর পুড়ে যায়। সদরে লেখালেখি করে ঘর তুলবার টাকা পাওয়া যায় না। অবশ্য ইন্সপেক্টর সাহেব বলেছেন যে এজন্যে 12 টাকা দেবেন, কিন্তু 2 বছর হয়ে গেল, টাকা এলো না। কাজ তো চালানো চাই। তখন বাজারের দোকানদারদের ধরলাম, তারা এই ঘরখানা তুলে দিল। শর্ত এই হলো যে এর একখানা কামরায় তাদের গরুগুলো থাকবে। কাজেই হুজুর, এ ঘরে ওদেরও যে অধিকার, আমাদেরও সেই অধিকার। পাঠশালার আদ্যন্ত সচক্ষে দেখিয়া নরসের কেমন বিভ্রান্তি ঘটিল। যে শিক্ষাসূত্রের একটা দিক সে বিশ্ববিদ্যালয়ে দেখিয়াছে, তাহারই অপর দিকটা যে খড়ের জীর্ণ চারচালায় আসিয়া পর্যবসিত, যাহাতে গরু ও মানুষের সমান অধিকার, ইহা তাহার কল্পনারও অতীত ছিল। কিন্তু কেন জানি না তাহার মনে হইল ইহার জন্য এই পণ্ডিতই দায়ী, আর কেহ নয়। গদাধর বলিল, হুজুর, ওই আমার শশার মাচা, ওখানে ছাত্ররা যোগ বিয়োগ শিখে থাকে, একবার দয়া করে পদার্পণ। নরেশ ক্রুদ্ধভাবে বলিল, না থাক, আর দরকার নেই। সে পাঠশালা পরিত্যাগ করিয়া বাসায় চলিয়া গেল। বাসায় গিয়া সে অভয় কুমারকে দীর্ঘ পত্র লিখিয়া পাঠশালা ও পণ্ডিতের সমস্ত ব্যাপার জানাইল এবং মন্তব্য প্রকাশ করিল যে এ সমস্তের জন্যই পণ্ডিত দায়ী। তাহাকে অবিলম্বে পদচ্যুত না করিলে জাতি গঠন সম্ভব হইবে না। যেন ওই গদাধর পণ্ডিতই জাতি গঠনের পথে ঐরাবতের বাধা সৃষ্টি করিয়া দণ্ডায়মান। যেন ওই একটিমাত্র বাধা অপসৃত হইলেই জাতীয় জীবনের জাহ্নবী ধারা অনর্গল গতিতে প্রবাহিত হইবে। চিঠিখানা লিখিয়া ডাকে দিয়া নরেশ অনেকটা স্বস্তি বোধ করিল। জাতির প্রতি কর্তব্য যেন তাহার সমাপ্ত হইল। 8-10 দিন পরের কথা। একদিন বিকালবেলা নরেশ বেড়াইয়া ফিরিতেছে। গ্রামের এদিকটায় সে ইতিপূর্বে আসে নাই। একজনকে পুছিল, এই বাড়িটি কার? লোকটা বলিল, ওটা গদাধর পণ্ডিতের বাড়ি। নরেশের কৌতূহল হইল, গদাধর পণ্ডিতের বাড়িখানা একবার দেখিয়া আসে। সে বাড়ির কাছে গিয়া দেখিল, বাড়ি তো ভারী, জীর্ণ খান্দই খড়ের ঘর, চারিদিকে আগাছার জঙ্গলে পরিবেষ্টিত। সে দাঁড়াইয়া গদাধর পণ্ডিতের নাম ধরিয়া ডাকিতে শুরু করিল। 5-7 বার ডাকিবার পরেও কোনো উত্তর আসিল না, অথচ ভাঙা বেড়ার ফাঁক দিয়া লোকের আভাস পাওয়া যাইতেছে। গদাধর পণ্ডিতের গার্হস্থ্য জীবনের পরিচয় লাভের লোভ সম্বরণ করিতে না পারিয়া সে বেড়া ধাক্কাইতে শুরু করিল। তখন ছোট্ট কাঠের একটা জানালা খুলিয়া গেল
এবং ভিতর হইতে গদাধর পণ্ডিত বলিল, হুজুর, বেড়া ধাক্কাবেন না, বেড়া পড়ে যাবে। নরেশ রুষ্টভাবে কহিল, ভিতরে কি করছেন? আসুন না, এতক্ষণ ডাকাডাকি করছি, আচ্ছা ভদ্রলোক তো। পণ্ডিত বলিল, ডাক শুনেছি হুজুর, কিন্তু বাইরে যাবার উপায় নেই। অপমানিত বোধ করিয়া নরেশ বলিল, কেন? গদাধর বলিল, আমরা স্ত্রী পুরুষের নল দময়ন্তীর পালা অভিনয় করছি। নরেশ কিছুই বুঝিতে না পারিয়া বলিল, ঠাট্টা করবার আর লোক পেলেন না? সর্বনাশ, হুজুরের সঙ্গে কি ঠাট্টা করতে পারি? তারপরে সে ঘরের মধ্যে কাহার প্রতি লক্ষ্য করিয়া বলিল, আহ, তুমি একটু চুপ করো তো, হুজুরকে বলবো না তো কাকে বলবো? এবার হুজুর জানলেন, দেখো এবারে কাপড় মেলে কিনা। এ পর্যন্ত বলিয়া সে পুনরায় নরেশকে লক্ষ্য করিয়া শুরু করিল, হুজুর, স্ত্রী পুরুষে মিলে আমাদের দুখানা বস্ত্র, দুখানাই ধুতি, একখানা আমি পরি, একখানা আমার সহধর্মিণী পরেন। পড়তে পড়তে যখন খুব ময়লা হয় তখন কেচে নিতে হয়। রবিবারটা ছুটি, আজ একখানা কেচে শুকোতে দিয়েছি। যতক্ষণ না শুকোচ্ছে আমরা স্ত্রী পুরুষ একখানা ধুতির দুই দিক জড়িয়ে ঘরে বন্ধ হয়ে থাকি। এ সেই নল দময়ন্তীর কথা আর কি। ভাগ্যিস পুরাণে এই গল্পটা ছিল, নইলে কি যে করতাম হুজুর। এই বলিয়া সে খুব একটা সপ্রতিভের হাসি হাসিল। নরেশ হাসিবে কি কাঁদিবে স্থির করিতে না পারিয়া প্রস্থান করিল। বাসায় আসিয়া একখানা ধুতি চাকরের হাতে দিয়া সে পণ্ডিতের বাড়িতে পাঠাইয়া দিল। বাংলাদেশের লোক সে, দারিদ্র্য দেখিয়াছে, দারিদ্র্যের নগ্ন রূপও দেখিয়াছে, কিন্তু নগ্নতা ঢাকিবার এমন পৌরাণিক প্রয়াস যে ঘটিতে পারে তাহা সে কল্পনাও করিতে পারে নাই। হাসির ছটায় দারিদ্র্য যে কি মর্মান্তিক তাহা এই প্রথম সে দেখিল। আজকার ঘটনায় গদাধর পণ্ডিতের সমক চেহারা তাহার চোখে পড়িল। এমন হতদরিদ্রের হাতে যাহারা জাতি গঠনের ভার দিয়া নিশ্চিন্তে বসিয়া থাকে, দোষ সেই জাতির। গদাধর পণ্ডিতকে সমস্ত দায়িত্বমুক্ত বলিয়া এবারে তাহার ধারণা হইল। তাহাকে বরখাস্ত করিবার জন্য চিঠি লিখিয়া ফেলিয়াছে বলিয়া তাহার আক্ষেপ হইল। স্থির করিল, কালকার ডাকেই অভয়কুমারকে সব ঘটনা লিখিয়া জানাইবে। পণ্ডিতের চাকরি যেন কোনো ক্ষতি না হয়। এই ঘটনার পরে সে আর কখনো গদাধর পণ্ডিতের পাঠশালায় বা বাড়িতে যায় নাই। পণ্ডিতকে এড়াইয়া চলিতে চেষ্টা করিত। তাহার কাছে নিজেকে অপরাধী বলিয়া তাহার মনে হইত। এমন সময় সে একদিন অভয়কুমারের চিঠি পাইল। অভয়কুমার পণ্ডিতের কার্যে অবহেলার বিষয়ে তাহার সঙ্গে একমত। সে লিখিয়াছে যে, আমি গদাধর পণ্ডিতকে পদচ্যুত করিবার ব্যবস্থা করিলাম। শীঘ্রই অন্য পণ্ডিত যাহাতে ওখানে নিযুক্ত হয় তাহার ত্রুটি করিব না। আর তুমি যে কষ্ট স্বীকার করিয়া এদিকে দৃষ্টি দিয়াছ, এজন্য ধন্যবাদ জানিবে। চিঠিখানা পড়িয়া নরেশ একেবারে বসিয়া পড়িল। তাহার দ্বিতীয় পত্র কি যথাসময়ে পৌঁছায় নাই? গড়িমসি করিয়া চিঠি লিখিতে 2-4 দিন বিলম্ব হইয়া গিয়াছিল। এখন সে গদাধর পণ্ডিতকে কি বলিবে? তাহার জন্যই যে পণ্ডিতের চাকুরি গেল, ইহা তো বুঝিতে বাধিবে না। এখন উপায় কি? পণ্ডিত অবশ্য কাজকর্ম কিছুই করে না, কিন্তু 4 টাকার মাহিনার 11 মাস বাকি পড়িলে কি খাইয়া কাজ করিবে? ছেলে মেয়ে স্ত্রী পুরুষে যে তাহার 6টি প্রাণী। আদর্শবাদের ঝোঁকে সে কি করিতে কি করিয়া ফেলিল। পরদিন সকালবেলা নরেশ একাকী বসিয়া আছে। এমন সময়ে অপ্রত্যাশিতভাবে গদাধর পণ্ডিত আসিয়া উপস্থিত। নরেশ পালাইতে পারিলে বাঁচিত, কিন্তু সে পথ ছিল না। পণ্ডিত সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া বলিল, হুজুর, আমার চাকুরিটা গিয়াছে, এবারে বোধ হয় আমার দুরবস্থা ঘুচবে। এই বলিয়া সে হাসিতে লাগিল। এরকম তৃপ্তির হাসি নরেশ তাহার মুখে আর কখনো দেখে নাই। পণ্ডিত গদগদ কণ্ঠে বলিয়া চলিল, ইচ্ছে থাকলেও চাকুরিটা ছাড়া সম্ভব হয়নি। 3 পুরুষ হলেও আমরা এই কাজ করছি, সে কি সহজে ছাড়া যায়? অথচ জানতাম একটু নড়াচড়া করলেই
দু পয়সা বেশি আনতে পারি। এবারে সেই সুযোগ মিলল। নরেশ অপরাধীর কণ্ঠে বলিল, তা এ কথা আমাকে জানাবার কারণ কি? পণ্ডিত বলিল, শুনছিলাম হুজুরের একজন পাচক ব্রাহ্মণের দরকার। আমি তো ব্রাহ্মণ, ভাবলাম একবার জেনেই আসি। এখন তো আর পাঠশালার হাঙ্গামা নেই। নরেশ ইহার কি উত্তর দিবে? পণ্ডিতের কথায় তাহার আদর্শবাদের মাথায় অ্যাটম বোম নিক্ষিপ্ত হইল। যে দেশের পাঠশালায় পণ্ডিত চাকুরি গেলে খুশি হয়, অপরের পাচকবৃত্তিকে শ্রেয় মনে করে এবার তাহার সাংসারিক উন্নতি হইবে, সে দেশের কি আর ভবিষ্যৎ বলিয়া কিছু আছে? সে তখন পণ্ডিতকে একটা ছুতানাতা করিয়া বিদায় দিল। আর সেই রাত্রেই সে গ্রাম ত্যাগ করিয়া কলিকাতায় রওনা হইল। কলিকাতায় পৌঁছাইয়াই চাকুরিতে ইস্তফাপত্র পাঠাইয়া দিল। তারপরে আর কখনো সে দেশের উন্নতি করিতে চেষ্টা করে নাই। এখন সে সিভিল সাপ্লাইয়ে কাজ করে, বেতন মোটা। গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে একটাই অনুরোধ, সবাই যেন গল্পটা পুরো শোনার পরে লাইক শেয়ার করে দিও। আর এরকম আরও অনেক ভালো ভালো গল্প উপন্যাস শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আসবো আরও অনেক গল্প নিয়ে পরের পর্বে। বিদায়।